পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। জাতীয় চার নেতা, ৩০ লক্ষ মহান শহীদ ও ২ লক্ষ মা বোন এবং ১৯৭৫-এর ১৫ই আগস্টের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। আমি করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদ পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সকল সংসদ সদস্যবৃন্দকে, সংসদ উপনেতা, মাননীয় বিরোধী দলীয় উপনেতা, সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দকে আমি ডেপুটি স্পিকারের দ্রুত সুস্থতাও কামনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, এই অধিবেশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৩০শে জুন ২০২১-২২ অর্থ বছরের ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট মহান সংসদে পাশ হয়। করোনাকালীন এই ক্রান্তিকালে নানা প্রতিকূলতার মাঝে মানুষের জীবন জীবিকা সুরক্ষা ও অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়নের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, ১৯৭৬ সালে জাস্ট ফারল্যান্ড এবং জ্যাক আর পার্কিন্স রচিত একটি গ্রন্থ বাংলাদেশ দ্য টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট প্রকাশিত হয়। এই বইটিতে সেখানে যারা লেখক ছিলেন তারা যুক্তি দেখিয়েছিলেন যে a test case of development বলতে বোঝায় if development could be made successful in Bangladesh, there can be little doubt that it could be made to succeed anywhere else. অর্থাৎ বাংলাদেশে যদি উন্নয়ন সম্ভব হয় তাহলে যে কোনো জায়গায় উন্নয়ন সফল হবে। মাজহারুল এম ইসলামের মতে ফারল্যান্ড রচিত এই গ্রন্থটি this book was written as a response to Henry Kissinger's calling Bangladesh a basket case, তলাবিহীন ঝুড়ি। ১৯৭২ সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছিল, Even under the best of circumstances, Bangladesh constitutes a critical and complex development problem. ফারল্যান্ড তার গ্রন্থে টেস্ট কেস অফ বাংলাদেশের এই হাইপোথিসিসটি তিনি তৈরি করেছিলেন যে প্রেমিসেসের উপর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ওয়েস্ট অ্যান্ড ইস্ট পাকিস্তান টুগেদার was a viable economy, whereas sovereign Bangladesh on its own was not. এই বিশ্লেষণটি ছিল সম্পূর্ণ ভ্রান্ত, ফেলেশিয়াস, এবং সেই বিষয়টি স্পষ্ট করে পয়েন্ট আউট করে দেন আকবর আলী খান তার লেখা দ্য টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট রিভিজিটেড একটি আর্টিকেলে, যেটা প্রকাশিত হয় ১৩ মার্চ ২০১৩। এই প্রতিবেদনে আকবর আলী খান স্পষ্ট করে বলেন, In the face of dire predictions of prophecy of gloom and doom, development drama of Bangladesh unfolds a different story, a story of miracle. আমরা আজ স্পষ্টতই দেখতে পাচ্ছি এই সকল ভবিষ্যৎবাণী, প্রফেসি ও ফোরকাস্টকে ভুল প্রমাণিত করে, সকল নেগেটিভিটিকে নাকচ করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ যেন বাংলাদেশের এই অগ্রযাত্রা, এ যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপ্রত্যয়ের সেই অমোঘ বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, দাবায় রাখতে পারবা না। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ মাচ টু লার্ন ফ্রম দেয়ার নেইবার বাংলাদেশ। ব্লুমবার্গ প্রতিবেদনে আমরা আরো দেখতে পাই, বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা বিগত এক বছরে শতকরা ৯% বৃদ্ধি পেয়ে $২,২২২ উন্নীত হয়েছে, যেখানে পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম বর্তমানে $১,৫৪৩। ১৯৭১ সালে পাকিস্তান
বাংলাদেশের চেয়ে 70% ধনী ছিল, আজ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে 45% ধনী। একজন পাকিস্তানি অর্থনীতিবিদ হতাশার সুরে বলেছেন, এখন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে যে 2030 সালে আমরা বাংলাদেশের কাছ থেকে এইড বা সাহায্য চাইছি। বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ রেখে চলেছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল সিকিউরিটি কলেজের সিনিয়র রিসার্চ ফেলো ডেভিড বিউস্টার বলেছেন, বাংলাদেশ তার আঞ্চলিক শক্তি দেখাতে শুরু করেছে। সম্প্রতি শ্রীলঙ্কার আবেদনের প্রেক্ষিতে $200 মিলিয়ন সহায়তামূলক ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। একটি তৎকালীন দরিদ্র সাহায্যপ্রার্থী দেশ থেকে আঞ্চলিক প্রভাবশালী দেশ হওয়ার পথে এটি বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এটা বাংলাদেশের ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম খেলোয়াড় হয়ে ওঠার কারণেই সম্ভব হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন 19 জুন 2021। আমার এই লেখায় অনেকগুলো রিসার্চ আছে, যেগুলো যখন এটা প্রিন্টেড আকারে প্রকাশিত হবে তখন ফুটনোটগুলো সেখানে থাকবে। সুদান ও সোমালিয়ার ঋণ মওকুফও একই প্রমাণ দেয়। আর বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার অনেক উদাহরণ দেয়া যায়। আমি শুধু একটির কথাই বলবো যে আজ বাংলাদেশ অঞ্চলে হতদরিদ্র গৃহহীন মানুষের মাঝে 9 লক্ষ ঘর মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দেয়া হচ্ছে। ব্লুমবার্গে আরো বলা হয়েছে, Bangladesh today, the country's 160 million people packed into a fertile delta, seem destined to be South Asia's standout success. কাজেই তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নেয়া বাংলাদেশ is a unique story of transformation. কিভাবে ঘটলো এই ব্যাপক ট্রান্সফরমেশন? আজ মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার অন্তর্নিহিত কারণ বুঝতে হলে ইতিহাসের লেন্স দিয়ে একটু দেখতে হবে। শশী থারুর যথার্থই বলেছেন, আমরা জানি history belongs to the past, but understanding it is the duty of the present. ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, মেধা জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে 2008 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2021 রূপকল্প ভিশন 2021 ঘোষণা করেন, তারই পথ ধরে আজকের উন্নয়নশীল বাংলাদেশ। 2009 সাল থেকে ধারাবাহিকভাবে 13টি বাজেট বিল্ডিং ব্লকের মতো রূপকল্প 2021 বাস্তবায়নের উন্নয়ন কাঠামো স্থাপন ও ভিত রচনা করেছে। বিশ্বের অনেক গবেষণা থেকে দেখা যায় গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মাঝে এক নিগুড় যোগসূত্র রয়েছে। স্টেবল ডেমোক্রেসি ইজ লাইকলি টু হেল্প ইকোনমিক ডেভেলপমেন্ট। গবেষকরা বলছেন, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যকার সম্পর্কের ব্যাপারে গবেষণার যে এম্পিরিক্যাল রেজাল্ট তা ইন্ডিকেট করে ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এফেক্ট ইচ আদার। অলসন 1993 সালের এক গবেষণায় বলেছেন, an economy will be able to reap all potential gains from investment and from long-term transactions only if it has a government that is stable and strong enough to last. কাজেই বলা যেতেই পারে যে গত 13 বছরের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সংসদীয় গণতন্ত্রের স্থায়িত্ব ও কার্যকর অগ্রযাত্রা, সংবিধান সম্মত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, সঠিক নেতৃত্বই আজকের উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত রচনা করেছে। সেই সাথে রয়েছে নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের জনগণের নিরন্তর প্রচেষ্টা, নিরলস শ্রম, গভীর দেশপ্রেম, আত্মপ্রত্যয় ও শত প্রতিকূলতার মাঝে রুখে দাঁড়ানো ও ঘুরে দাঁড়ানোর অদম্য সাহস ও সক্ষমতা। কোভিডকালীন সময়ের চ্যালেঞ্জ উত্তরণেও অসাধারণ নেতৃত্ব, এক্সট্রাঅর্ডিনারি লিডারশিপ প্রদান করে কমনওয়েলথের টপ 3 ইন্সপিরেশনাল উইমেন লিডারদের একজন রূপে আখ্যায়িত ও স্বীকৃত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় সদস্যবৃন্দ, আমরা বিভিন্ন সময়ে আমাদের দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপক সমালোচনা শুনে থাকি। জাতীয় সংসদ বা পার্লামেন্ট এবং নির্বাচন ব্যবস্থা নিয়েও নানা কটাক্ষ শোনা যায়। আমাদের গণতন্ত্রকে অন্যান্য অনেক দেশের ম্যাচিওর ডেমোক্রেসির সাথেও তুলনা করা হয়। স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কোন গণতন্ত্রের কথা বলা হচ্ছে? তাহলে কি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলা হচ্ছে? আসুন তাহলে একটু দেখি যে ডেমোক্রেটিক কনসলিডেশন বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ কখন ঘটে। সেটা তখনই ঘটে যখন তার জন্য একটি বেসিক ফ্রেমওয়ার্ক বা মৌলিক কাঠামো তৈরি করা হয়। কোন গণতন্ত্র কতখানি কনসলিডেটেড হবে তা নির্ভর করে কিছু উপাদান, ইন্ডিকেটর বা নিয়ামকের উপস্থিতির উপর। আইনের শাসন, মৌলিক মানবাধিকার, স্বাধীন বিচার বিভাগ, সুশাসন, সেপারেশন অফ পাওয়ার ক্রিয়াশীল থাকা অত্যন্ত অপরিহার্য। A democracy is consolidated when there is a durability or permanence of democracy over time. গণতন্ত্রের স্থায়িত্ব থাকে, uninterrupted, unhindered থাকে, adhered to democratic principles such as rule of law, independent judiciary and electoral process. গণতন্ত্রের এই প্রাতিষ্ঠানিকীকরণের জন্য প্রয়োজন হয় একটি স্থায়ী, নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক চর্চা এবং মৌলিক কাঠামো। সেই প্রেক্ষিতে আসুন আমরা বাংলাদেশের গণতন্ত্রের বিবর্তনের ইতিহাসটা একটু বিশ্লেষণ করি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের দিয়েছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ছিল তার 4টি মূলনীতি। কিন্তু 1975-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সংবিধান ভূলুণ্ঠিত হয়েছে। সামরিক ফরমান জারির মাধ্যমে ক্ষতবিক্ষত হয়েছে সংবিধান। অবৈধভাবে ক্ষমতা দখল, সামরিক ও স্বৈরশাসনের পালাবদলে একের পর এক ফ্রড আপন দ্য কনস্টিটিউশন কমিটেড হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কালো আইন, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে। আইনের শাসনের পরিবর্তে সেদিন কালচার অফ ইম্পিউনিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আইনের শাসন পর্যুদস্ত হয়েছে, গণতন্ত্র নির্বাসিত হয়েছে। ডেমোক্রেসি ওয়াজ টার্নড ইনটু শ্যাম্বল। কাজেই অনুধাবন করতে হবে এই রকম বৈরী আবহ থেকে লুপ্তপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে আজকের অবস্থানে আনতে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। 17ই মে 1981 সেই দিনটি তাই বাংলাদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন নির্বাসিত থাকার পর স্বদেশ প্রত্যাবর্তন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃতপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন যে ছিল অপরিহার্য পূর্ব শর্ত তা শেখ হাসিনা গভীরভাবে অনুধাবন করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন সাংবিধানিক ডিরেলমেন্ট থেকে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতন্ত্রকে ট্র্যাকে তুলতে হবে। ফিরিয়ে আনতে হবে আইনের শাসন, বিচার পাওয়ার অধিকার, ভোটের অধিকার, মৌলিক কাঠামো নির্মাণ করতে হবে। শুরু হয় আন্দোলন সংগ্রাম, স্বৈরশাসন অবসানের সংগ্রাম, গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার সংগ্রাম, ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করার আন্দোলন। সংগ্রাম, আন্দোলন, অনেক রক্তঝরা পথে এসেছে আজকের গণতন্ত্র। এক্ষেত্রে আমার ফ্রেডরিক ডগলাসের একটা উক্তি মনে পড়ে, You are not judged only by the height you have risen, but the depth you have climbed. আর তাই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার সংগ্রাম ইতিহাসে বিরল এক অধ্যায়। আমি বলছি না যে গণতন্ত্রের আবহে আলোচনা সমালোচনা থাকবে না। অবশ্যই আলোচনা সমালোচনা থাকবে। ভিন্ন মত পোষণ, দ্বিমত পোষণ গণতন্ত্রের সৌন্দর্য। বস্তুনিষ্ঠ গঠনমূলক সমালোচনা গণতন্ত্রকে সুসংহত করে। কিন্তু সেই সমালোচনা সঠিক পার্সপেক্টিভ অনুধাবন করে হলে অধিকতর গ্রহণযোগ্য ও ক্রেডিবল হয়।
গণতান্ত্রিক ব্যবস্থাকে অধিকতর পরিশীলিত করা, শানিত করার লক্ষ্যে অবশ্যই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, ডেমোক্রেসি ইজ অলওয়েজ ওয়ার্ক ইন প্রোগ্রেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসলিডেটেড ম্যাচিওর ডেমোক্রেসি অর্জনে যে মৌলিক কাঠামোটি অপরিহার্য, আজকের বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে সেই মৌলিক কাঠামোর ভিত্তিতেই রচিত হয়েছে। এই কাঠামোকে অধিকতর শক্তিশালী ও সুদৃঢ় করে গণতন্ত্রকে সুসংহত করতে হবে, আমাদের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল অর্জনকে ধরে রেখেই আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। বিশ্বব্যাপী যে ভাবনা আজ প্রাধান্য পাচ্ছে তা হল কোভিড-19 জনিত মহামারীর ক্ষয়ক্ষতি থেকে অর্থনীতি পুনরুদ্ধার বা ইকোনমিক রিকভারি গতানুগতিক ব্যবস্থাপনা বা বিজনেস অ্যাজ ইউজুয়ালের মধ্য দিয়ে অর্জন করা সম্ভব হবে না। এক্ষেত্রে একটি অভিমত হচ্ছে বিল্ডিং ব্যাক বেটার কর্মকৌশল গ্রহণ ফলপ্রসূ হতে পারে। বিল্ডিং ব্যাক বেটার হচ্ছে বিল্ডিং হার্ডার, বিল্ডিং স্ট্রঙ্গার এবং বিল্ডিং ফাস্টার, যার মধ্য দিয়ে ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট রিকভারি নিশ্চিত করা সম্ভব। আর তা করতে হলে সেই ইকোনমিক রিকভারির প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে নিশ্চিত করতে হবে। কাজেই আমরা দেখতে পাই যে এই সকল পদক্ষেপ, যেখানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোবাস্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল সার্ভিস গড়ে তোলা, এক্সিস্টিং স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিস গুলো অর্থাৎ বিদ্যমান অসমতা ও বৈষম্যগুলো দূরীকরণ করার পদক্ষেপ গ্রহণ করা এবং ওয়েল ডিজাইন পাবলিক ওয়ার্ক কার্যক্রম বা প্রোগ্রামের মধ্যে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা, যে পদক্ষেপগুলো তারই সমন্বয়ের মধ্য দিয়েই কেবল সাস্টেইন লং টার্ম দীর্ঘমেয়াদী অর্থনীতি পুনরুদ্ধার বা ইকোনমিক রিকভারি নিশ্চিত করা সম্ভব, যা অর্থনীতিকে শুধু পুনরুদ্ধারই নয় বরং স্থায়ী বা ডিউরেবল এবং সাস্টেইনেবলও করে। 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটেও আমরা কোভিড-19 মহামারীর চ্যালেঞ্জ উত্তরণ ও অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রমে বিল্ডিং ব্যাক বেটার ধারণার আলোকে গৃহীত অনেকগুলো পদক্ষেপই দেখতে পাই। সেখানে উল্লেখযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সময়োচিত 23টি প্রণোদনা প্যাকেজ, মোট আর্থিক মূল্য 1,28,441 কোটি টাকা। লক্ষ্য করবেন, এই প্রণোদনা প্যাকেজ সমূহ এর মধ্যে রয়েছে তৈরি পোশাক রপ্তানি খাতের 50 লক্ষ শ্রমিক, আরএমজি সেক্টরের, আরও রয়েছে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প উদ্যোক্তা, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রণোদনা প্যাকেজের অন্তর্ভুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এ ব্যাপারে বিস্তারিত বলেছেন, তাই আমি কয়েকটি উল্লেখ করলাম। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাও আমাদের বাজেটে বৃদ্ধি করা হয়েছে। সারা দেশে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি 35 লক্ষ দরিদ্র মানুষের প্রত্যেককে 2,500 টাকা অনুদান প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে 115 কোটি 63 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ট্রাস্ট গঠন করা হয়েছে। জরুরি চাহিদা পূরণের জন্য 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। করোনাকালীন চ্যালেঞ্জ উত্তরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মূল লক্ষ্যই হচ্ছে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সেই সাথে দারিদ্র্য বিমোচন ও অসমতা হ্রাসের মধ্য দিয়ে জনগণের জীবনমানের উন্নয়ন ও গুণগত পরিবর্তন নিশ্চিত করা। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজনে আরো পরিকল্পনা যদি আবশ্যক হয়, আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী তা বিবেচনা করবেন। এখনো বাস্তবায়নাধীন যে কার্যক্রমগুলো সেগুলোর যথাযথ মনিটরিং এর মাধ্যমে সম্পন্ন করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করা, নগরভিত্তিক ছিন্নমূল মানুষ যারা এখনো কোনো আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আসেনি তাদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা ইত্যাদি পদক্ষেপ সময় অনুযায়ী গ্রহণ করবেন। সার্বিক বিশ্লেষণে আমরা দেখতে পাই আমাদের করোনাকালীন বাজেটের ইকোনমিক রিকভারির মূল প্রতিপাদ্যই হচ্ছে the central theme and dimension is people-centered recovery focused on ensuring their well-being, promoting inclusiveness and resilience. এই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা সংকট উত্তরণে বাংলাদেশ will turn every challenge into opportunity for moving forward. আমরা বিশ্বাস করি এই ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে তাই আজ আর টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট বলা যায় না,
বরং Bangladesh is a test case for resilience and adaptation, possessing the power and ability to return or revert back to original form after being bent or compressed. Bangladesh has the ability to recover from depression and adversity. রিদওয়ান মুজিব সিদ্দিক তার লেখা একটি প্রতিবেদন, যেটা হোয়াইট বোর্ড নামক একটি পত্রিকাতে 4th ইস্যুতে প্রকাশিত হয়েছে, সেখানে বলেছেন যে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তা প্রমাণ করেই অগ্রসর হচ্ছে। তাই বাংলাদেশ আজ ডেভেলপমেন্ট মিরাকল থেকে বাংলাদেশ মডেল রূপে আত্মপ্রকাশ করেছে। শুধুমাত্র উন্নত দেশের অনুসরণে নয়, বরং ইনোভেটিভ টেকনোলজির ব্যবহার, বিগার মার্কেট, গ্লোবালাইজেশন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিক্যাল লিডারশিপে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশ মডেল রূপে উন্নয়নের নতুন ইতিহাস রচনা করবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি আশা করি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আমরা করোনার এই সংক্রমণকে হ্রাস করে এবং নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হব। বিশ্ববাসী ও মানব জাতিকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের এই মহাদুর্যোগ থেকে পরিত্রাণ দেন। মাননীয় সদস্যবৃন্দ, যে গানটি সকল সময় বাংলার মানুষের হৃদয়কে আলোড়িত করে, মুজিব বাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। আজ মুজিব বর্ষে স্বাধীনতার 50 বছর উদযাপনের এই লগ্নে সেই গানের সুর ধরে আজকের তরুণ প্রজন্মকে আমি আহ্বান জানাতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় ধারণ করে তোমরা বাইয়া যাও রে উন্নয়নশীল দেশের মাঝে জনগণের নাও তোমরা বাইয়া যাও রে। মাননীয় সদস্যবৃন্দ, অধিবেশন সমাপ্তির আগে আমরা এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালের 25শে সেপ্টেম্বর তারিখে জাতিসংঘে বাংলায় প্রদত্ত ভাষণটি দেখব। ভাষণটি বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI থেকে সংগৃহীত। 21 মিনিট 20 সেকেন্ড।